বলো। দীপ্ত, আরশি, সাফিন, ইভা কেমন আছো? জেবু কেমন আছো? জি ভাইয়া জি ভালো ভাইয়া আছি। ভালো আছি। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। জেবু নতুন প্রোফাইল পিকচার মোবারক। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ইভারও নতুন প্রোফাইল পিকচার চলে আসছে। ইভা এখন করোনার জন্য ক্লাসেও মাস্ক পরেই থাকবে। সাদিয়া কেমন আছো? সাব্বির কেমন আছো? নূরা কেমন আছো? জি ভাইয়া জি, ভালো আছি। জি ভাই আলহামদুলিল্লাহ। ফাতেমা, দুতি দুতি আজকে ক্লাস করো নাই কেন দুপুরে? হ্যাঁ, একটু প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, রেকর্ডটা দেখে নিও। চলো। আচ্ছা, ওকে, কথা আছো? কথা লাস্ট টাইম কি পর্যন্ত পড়ছিলাম মনে আছে? হ্যাঁ, তাপমাত্রা যে ই আহ, কি জানি সেলসিয়াস ডিগ্রি, তারপরে আর কি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মস্ত থার্মোমিটারের অঙ্ক করা শিখেছিলাম আর কি। আর এখন সামনের দিকে আরো আগাইতে গেলে আমাদের আসলে তাপগতীয় প্রক্রিয়া নিয়ে অনেক ডিটেইলে স্টাডি করতে হবে, যেটা অনেকেরই অনেক সমস্যা থাকবে। এই চ্যাপ্টারের সব থেকে ফান্ডামেন্টাল অংশগুলো আমরা শেষ করতেছিলাম, তোমাদের যারা ভুলে গেছো আমি জাস্ট মনে করে দিচ্ছি। তাপগতীয় তাপগতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে আমাদের এই কয়টা টপিক আসলে আমরা পড়লেই পুরো চ্যাপ্টার শেষ হয়ে যায়। এর মধ্যে আমাদের বেসিক অংশ হইলো এই পর্যন্ত 5টা। এই বেসিকটুকু হয়ে গেলে আমরা পরের অংশটা খুব দ্রুত পড়ে ফেলতে পারবো। বেসিকটা আস্তে আস্তে পড়তে হয়। বেসিক শক্ত হইলে অনেক জোরে জোরে লাফালাফি করা যায়, বেস যদি শক্ত থাকে তাহলে বেস ভাঙ্গা পড়ার সম্ভাবনা থাকবে না। তাই আমরা বেশি সময় নিয়ে এই অংশগুলা শেষ করতেছি। আজকে হয়তো এই পর্যন্ত পড়বো, তারপরে তারপরে হয়তো এক ক্লাসে সব দেবো শেষ করে, এরকম একটা করবো, একটা বা দুইটা ক্লাসে শেষ করে দেবো। তো আমাদের যদি ক্লাসের কথা চিন্তা করো, আর মনে হয় 2টা ক্লাস লাগবে আর কি এটা দিয়ে সর্বোচ্চ। তাপগতিবিদ্যা চ্যাপ্টার অনেক বড় আছে, তো একটু টাইম লাগতেই পারে, বাট 2টার বেশি লাগবে না। আমি চেষ্টা করব 2টার মধ্যে শেষ করে দিতে। তো কেউ কি এমএসএফ টিমে কি কেউ আসো? এই ছাত্র যুক্ত কর, স্টুডেন্ট জি যুক্ত আছি করা আছি কে ভাই। আসো? স্বাধীন। স্বাধীন, ভালো আছো ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাস্ট টাইম আমরা এইটুকু দেখেছিলাম এবং বলেছিলাম এই জায়গায় যতটুকু ফর্মুলা আছে সেটাই আসলে আমরা আমাদের পুরো চ্যাপ্টার একটা পেজের মধ্যে এই ফর্মুলা ম্যাপটা ফলো করলেই তোমরা পুরো চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা, এই চ্যাপ্টার আর কিছুই আসে না। বাট আজকে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হইলো আমরা দুই স্থিরবিন্দু বিদ্যাও শিখছিলাম, এখন আমরা শিখবো সিস্টেম। সিস্টেম কয় প্রকারের হয় এটা নিয়ে কথা বলছিলাম মনে হয়, তারপর আবার রিপিট করতেছি। আর সিস্টেম আমরা 3 ধরনের সিস্টেম মোটামুটি এই তাপগতীয় সিস্টেমের মধ্যে ইউজ করি। একটা হলো আইসোলেটেড সিস্টেম, থার্মোমিটার বা কি বলে গরম ফ্লাক্স, যেটার মধ্যে গরম পানি গরম থাকে, ঠান্ডা পানি ঠান্ডাই থাকে, এটাকে বলা আইসোলেটেড সিস্টেম। মানে শক্তি আর ভর বিনিময় করা সম্ভব হয় না। যারা তোমরা ভুলে গেছো তাদের জন্য জাস্ট রিপিট করতেছি, যদি একটা জিনিসের আমরা কোটা বন্ধ করে দিয়ে ওটাকে যদি চাঁদে পাঠিয়ে দেই তাহলে ওটা আইসোলেটেড হয়ে গেল বলা যেতে পারে মোটামুটি। এখান থেকে আমি শক্তি বাইরেতেও দিচ্ছি না, আসতেও দিচ্ছি না। মানে শক্তি বাইরের থেকে আসতে পারে না, ভেতরের থেকে শক্তি বাইরে যেতে পারে না, ভরও যেতে পারে না। শক্তি এবং ভর দুইটাই যদি যাওয়া আসা বন্ধ করে দাও তাহলে ওটাকে আইসোলেটেড সিস্টেম বলে। আর ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেমের মানে হইলো তুমি সিস্টেমটাকে খালি মুখটা বন্ধ করছো, কিন্তু এখান থেকে তাপ শক্তি বাইরে যেতে পারতেছে, তুমি চোখে দেখতেছো না মনে হয়, কিন্তু বাইরে যাচ্ছে, আমার ভিতরে আসতে পারতেছে। তার মানে ভর না, কিন্তু শক্তি ইয়েস। এই ক্ষেত্রে এটাকে আমরা ক্লোজ সিস্টেম বলবো। শক্তি যদি আসা যাওয়া করতে পারে কোনো একটা পাত্রের ভিতর, ভর যদি যাইতে আসা বন্ধ করে দাও, কোটা লাগিয়ে দাও, মুখ বন্ধ করে দাও, সেই ক্ষেত্রে এটা বদ্ধ সিস্টেম হবে, তবে আইসোলেটেড হবে না, কারণ শক্তি যাওয়া আসা করতেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে জিনিসটা। যেমন আমাদের বাসার যে নর্মাল যে খাবার জন্য আমরা যে জিনিসপত্র ব্যবহার করি, ওটা ঢাকনা লাগিয়ে রাখলে খাবারের ভিতর ময়লা আসা যাওয়া করে না, কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো সবাই জানো ব্যাপারটা। তো উন্মুক্ত সিস্টেম, ওপেন সিস্টেম হইলো একদম টু ওয়ে, ভরও যাওয়া আসা করতে পারবে এবং শক্তিও যাওয়া আসা করতে পারবে। মানে মুখ খোলা রাখছো, ইচ্ছে মতো ভর এনে দিতে পারবে, ভর এনে বাইরে যেতে পারবে, আবার শক্তি ওই দিক দিয়ে যাওয়া আসা করতে পারবে। এমন সিস্টেমকে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম বলে। সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিও না, আমি দিয়ে দেবো এটা।
এখন আসো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক প্রসেস কয়টা হতে পারে? প্রসেস অনেকগুলো হতে পারে, 1 2 3 4 5 6 ধরনের থার্মোডাইনামিক প্রসেস তোমাদের শিখা লাগবে বা জানা লাগবে। এক নম্বরটা হলো আইসোথার্মাল। থার্মাল মানে হলো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে এমন সিস্টেম, মানে যে সিস্টেমের মধ্যে তাপমাত্রাটা ধ্রুব রাখতেছো। অ্যাডিয়াবেটিক সিস্টেম মানে হলো এখানে তুমি হিট এক্সচেঞ্জ বাই দ্য সিস্টেম বন্ধ করে দিচ্ছ, মানে তাপ শক্তি যা আসা বন্ধ করে দিতে পারলে তেমন প্রক্রিয়াটাকে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া, বাংলায় বলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। সবাই লিখে রাখো, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। আর আইসোবারিক, বার মানে হলো প্রেসার, মাথার মধ্যে ভার দিলে ভার আছে, ভার ভার লাগে, মানে প্রেসারে আছি আমরা, ঠিক আছে। আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, যদি আমরা চাপ কনস্ট্যান্ট রাখতে পারি তো এটাকে আইসোবারিক বলে। আইসোক্রনিক কথাটার মানে হইলো আমরা সিস্টেমের ভলিউমটা সেম রাখবো, মানে আয়তন চেঞ্জ হতে দেব না, পাত্রের মুখটা লাগিয়ে দেব যেন আয়তন বাড়তে বা কমতে নাম পারে। অথবা আমরা যদি তাপগতীয় সিস্টেমের মধ্যে এখানে একটা পিস্টন লাগিয়ে দেই, এই পিস্টনটা আমাদের হেল্প করবে আয়তন প্রসারিত হওয়াটাকে থামাবে। এটা হলো আইসোক্রনিক সিস্টেম। আর রিভার্স, দুইটা প্রক্রিয়া জানতে হবে, একটা হলো রিভার্সিবল, একটা ইরিভার্সিবল। রিভার্সিবল প্রক্রিয়া মানে যেটা তুমি রিভার্স করে আবার ফিরিয়ে আনলে পুরো সিস্টেমটা আগের অবস্থাতেই ফিরে আসবে। ইরিভার্সিবল মানে তুমি ডাইরেকশন ক্যান নট বি রিভার্স টু রিটার্ন দ্য সিস্টেম টু ইটস অরিজিনাল স্টেট। মানে তুমি যদি একটু চিন্তা করে দেখো, এইখান তোমাদের উদাহরণ দেবো সামনে, আস্তে আস্তে দেখো, এটার উপরে বিশেষভাবে অনেকগুলো কথা আছে। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বাংলাটা দেখো, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এটা আমরা কিছুই বুঝি নাই, একটু তাইলে বুঝি, উদাহরণ দেখি। কোন এক প্রক্রিয়ায় কোন কার্যনির্বাহক বস্তু বিশেষ এক পরিবেশ এক স্থান থেকে পরিবর্তিত হয়ে অন্য স্থানে যাওয়ার সময় বস্তুটি দ্বারা কিছু তাপ শোষিত হয়, কিছু বাহ্যিক কাজ সম্পাদিত হয়। এখন এই প্রক্রিয়াকে সম্মুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করলে বস্তুটি যদি ওই পরিবেশে আবার বিপরীতমুখী প্রক্রিয়া আদি অবস্থায় ফিরে যায়, ঠিক আছে, এটা বুঝতেছি না আর কি আমরা কিছুই, যাওয়ার সময় এই পরিমাণ তাপ বর্জন করে বস্তুটির উপর একই পরিমাণ বাহ্যিক কাজ করা হয়, তাহলে সমগ্র প্রক্রিয়াটাকে তাপগতীয় প্রক্রিয়া মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হইতেছে। এটা দেখে মোটামুটি আমরা পুরা ডিমো বুঝি নাই, কিছুই বুঝি নাই, কিন্তু এটা পরীক্ষায় আসলে এরকম কিছু লেখা লাগবে, এই কারণে তোমাদের পড়াইলাম। আর এখন বুঝিয়ে দিচ্ছি আসলে কি। আসলে তুমি দেখো, একটা আমি যদি একটু বরফ নেই, আমি তোমাদের এখন একটু ডার্ক স্কিন একটু বুঝাই দিই। দেখো, আমি যদি একটা বরফের টুকরা নেই, সামথিং 1 কেজি বরফ যদি গলাইতে চাই, পানি বানাই ফেলতে চাই, তাইলে এটার মধ্যে কিছু তাপ শক্তি দিতে হইতেছে, তারপরে এটা পানি হয়ে গেল। এখন যদি এই পানি আবার 1 কেজি বরফে পরিণত হইতে চায়, তাহলে কি করবে? এখানে আমার তাপ শক্তি বাইরে থেকে দিতে হইছে এই জায়গাটায়, আর এইখানে কি হবে? তাপ শক্তি, এই পানি ঠান্ডা হয়ে বরফ হইতে গেলে তাপ শক্তি বাইরে ছেড়ে দেবে। এটা হলো দিয়েছিলাম, আর ওটা হলো ছেড়ে দিয়েছে। দুইটার পার্থক্য কি? একই পরিমাণ তাপ শক্তি দেওয়াতে বরফ হয়ে গেছে পানি, আবার একই পরিমাণ তাপ শক্তি কেড়ে নেওয়াতে তুমি হয়ে গেছো আবার 1 কেজি বরফ। তো অনেকটা চিন্তা করতে পারো, তুমি তোমার কাছে 1 লাখ টাকা দিলাম, তুমি করলা কি টাকা দিয়ে বড়লোক হয়ে গেলা, আবার তোমার কাছ থেকে 1 লাখ টাকা ছিনিয়ে নিলাম, তুমি আবার গরিব হয়ে গেলা। এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে যা করছিলাম ওই জিনিসটা আবার ফিরিয়ে নেওয়াতে ওই জিনিসটা যেমন ছিল আগে 1 কেজি বরফ ছিল 1 কেজি বরফই হয়ে গেছে। আমি তাপ দেওয়াতে পানি হয়েছিল, আবার তাপ নেওয়াতে বরফ হয়ে গেছে। যদি এমন হয় যে তাপ দিছ, দেওয়ার পর বরফ পানি হয়েছে, তারপর তাপ ওই পরিমাণ টাইনা নিছো, দেখা গেছে যে না, বরফ আর ফিরে পাইতেছ না, অর্ধেক বরফ পাইছো, এরকম বরফ পাইছো, তাইলে এই প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয় নাই, মানে পুরো জিনিসটাকে ফিরে পাইতে পারি নাই। আমরা চাইছিলাম ফিরে পাইতে, কিন্তু ফিরে পাই নাই। এটা হইলো প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বা রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেসের মেইন ব্যাখ্যা। তোমাদের এতটুকু যা এখন পর্যন্ত পড়াইছি, যারা সবকিছু বুঝতে পারছো তারা একটু কমেন্টে লেখো ইয়েস, আর যারা কিছুই বুঝো নাই তারা লেখো নো। আশরাফুল লেখছে ইয়াস। আশরাফুল কেমন আছো ভাই? রাতুল কেমন আছো? আপনি? আমি ভালো আছি রাতুল।
আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তোরা তো জিতু বুঝতে পারে নাই কিছুই। জিতু প্রত্যাবর্তী মানে কোন জায়গাটা বুঝতে পারে নাই সেই অংশটা একটু বলো, টপিকটা বলো আমাকে। ভাইয়া প্রত্যাবর্তীটাই বুঝুন। ওকে, প্রত্যাবর্তীর উদাহরণটা দেখলাম না, এখন ক্লিয়ার হইতে পারবো। আসলে এটা আরো বুঝাবো, গ্রাফে যাব, অনেক কিছুতে যাব। বরফ তাপ শোষণ করে পানিতে পরিণত হয়, আবার সেই পানি থেকে সমপরিমাণ তাপ নিয়ে নিলে আবার সেটা বরফ হয়ে যাচ্ছে। তাইলে আমরা যে কাজটা করেছিলাম ওই কাজটা ফিরিয়ে নিলে কি হচ্ছে, আগের পরিস্থিতিতে সবকিছু ফিরে আসতেছে। তুমি ধরো তোমার যে প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু খুবই কম, দুনিয়াতে খুব কম পাওয়া যায়। প্রকৃতপক্ষে আসলেই প্রত্যাবর্তী প্রক্রিয়া পাওয়া প্রায় খুবই কষ্টের কাজ। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার যদি বলি তুমি অনেক কাজ করতে থাকো, তোমার বয়স বাড়তে থাকবে। আবার তুমি এখন যদি রেস্ট করতে থাকো, কাজ না করো, তাহলে কি তোমার বয়সটা কমে কখনো ছোট হয়ে যায়? নূরে বলো তো। না ভাইয়া। এটা তাইলে প্রত্যাবর্তন করতেছে না, মানে আগের অবস্থায় ফিরে আসো নাই, যা করছো তার উল্টা দিকে করাতে তা ওইটা আর ফিরে পাচ্ছি না। কথাটা বুঝছো? এটার আরো একটা সুন্দর উদাহরণ দেখো। আমি যদি একটা স্প্রিংকে এখান থেকে কিছু পরিমাণ শক্তির টাইনা এখানে নিয়ে আসি, তারপর আমি যদি এই স্প্রিংটাকে ছেড়ে দিই, ওই স্প্রিংটা আবার নিজের জায়গায় ফিরে যাবে, কারণ ওর ভিতরে কিছু সঞ্চিত শক্তি ছিল। ওই শক্তিটা যদি আবার বাইরে ছেড়ে দেয়ও, তাইলে আবার নিজের জায়গায় ফিরে যেতে পারবে। এই যে স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ সংকোচন, এটাও দেখো কি ধরনের প্রক্রিয়া, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে যে পরিমাণ কাজ করছো ওই কাজ আবার যদি স্প্রিং ফিরিয়ে দেয়, তাহলে নিজের জায়গায় ফিরে যেতে পারে। কথাটা বুঝতে পারছি বা সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, যদি এমন না হয়, যদি এমন না হয় তাহলে ওই প্রক্রিয়াটাকে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলবো। যেমন যেমন দেখো, আমরা যদি তোমাদের কলমটা খাতার মধ্যে একটু ধরো, সবাই আমরা অপ্রত্যাবর্তী একটা প্রক্রিয়া ঘটায় দেখাই। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পৃথিবীতে অনেক বেশি ঘটে। তোমরা জাস্ট কলমটা খাতার মধ্যে ধরো এইভাবে করে, সবাই আমার সাথে এখন করো কাজটা। কলমটা ধরে এইভাবে এইভাবে এই দিকে দাগ দাও। দাগ দেওয়ার সময় কলমে একটা ঘর্ষণ সৃষ্টি হয়েছে উল্টা দিকে। সবাই আমার সাথে এগ্রি করো? ফিল করতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, উল্টা দিকে একটু ঘর্ষণ সৃষ্টি হয়েছে। এবার যদি কলমটাকে তুমি আবার ফিরিয়ে আনো, মানে আমি বলতে চাচ্ছি এই দিকে ফিরিয়ে আনো, তাহলে কি ঘর্ষণ বল কমে যাবে নাকি আবারও ঘর্ষণ বল উল্টা দিকে সৃষ্টি হবে? বলো। আবার উল্টা দিকে সৃষ্টি হইতেছে। তার মানে তুমি কলম ডান থেকে বামে নেওয়াতে ঘর্ষণ খালি বাড়ছে। তুমি কাজটা ফিরিয়ে আনছো ঠিকই, কলমটারে ডানে নিছিলা, আবার বামে নিয়ে আসছো, জায়গা মতো ফিরিয়ে আনছো, কিন্তু ঘর্ষণ বল মাইনাস হয় নাই। তুমি যে ঘর্ষণটা সৃষ্টি করলা সেটা বিয়োগ হয় নাই, বরং যোগ হয়ে গেছে দুই পাশে। আমি যদি বলি যাওয়ার সময় ঘর্ষণ ছিল মনে করো ঘ1, আসার সময় ঘর্ষণ ছিল ঘ2, দুইটা কি যোগ হবে না বিয়োগ হয়ে যাবে? অ্যান্সার হলো যোগ হবে। যোগ হইলে কি কোনোদিন জিরো হবে? এই পয়েন্টে কলমটা যখন ছিল তখন কিন্তু ঘর্ষণ বলই ছিল না, কিন্তু তুমি ঘর্ষণ বাড়িয়ে ফেললা। দুনিয়াতে সবকিছুই প্রায় এরকম অপ্রত্যাগামী। তোমার আমি আবার বোঝাই আরেকটা উদাহরণ দেখো, কলমের উদাহরণ দেখলাম। তুমি যদি একটা ভাইয়া বিপরীতমুখী হলে তো শূন্য হবে ভাইয়া। বিপরীতমুখী হয় না তো, চিন্তা করে দেখো, ঘর্ষণ বল তোমার কলম যেদিকে চলে তার উল্টা দিকে চলতেছে, কিন্তু এই দুটা তো যোগ হয় না সরাসরি। যে বলতেছিলা তুমি কি কথাটা আমার বুঝতে পারছো? আমি খেয়াল করো, আমি দেখো জি কথাটা জি ভাইয়া, বুঝছি ভাইয়া। খুব ভালো করে খেয়াল করো, আবারও দেখো, হালকা করে চিন্তা করো। এইখানে কলমটা রাখলাম, আমি কলমটা রেখে আমি যখন খাতার মধ্যে এদিকে ঘষা দিয়ে ওইদিকে নিয়ে গেলাম, তখন ঘর্ষণ উল্টা দিকে ছিল। আসার সময় এইদিকেও ঘর্ষণ উল্টা দিকে ছিল। তুমি কিন্তু ঘর্ষণ কিন্তু এরকম কোনো ডিরেক্ট ভেক্টর না যে এটা যোগ করলে জিরো হয়ে যাবে। বরং ঘর্ষণের শক্তির কথা যদি চিন্তা করো, তোমার খাতাটা এই দিক থেকে এইদিকে আনাতে খাতাটা নষ্ট হয়েছে একটু, মানে গরম হয়েছে খাতাটা একটু, আবার এই দিক থেকে এইদিকে আনাতে আবার গরম হয়েছে, দুইটাই গরম হয়েছে। এমন কি হয়েছে যে হয়তো ঘর্ষণ পরিমাণ শক্তি এইদিকে সৃষ্টি হয়েছে, আবার ফিরিয়ে আনাতে ঘর্ষণ পরিমাণ শক্তি কমে গেছে। তাইলে এই দুটা যোগ হইলে হয়তো ঠান্ডা হয়ে যেত খাতাটা, কিন্তু তা কি হয়? তোমার খাতা কিন্তু
ঘষা এইভাবে ঘষলে গরমই হবে, ঠান্ডা হবে কোনোদিনও? ডানে নিলা গরম হইলো, বামে নিলা ঠান্ডা হবে, নাকি বামে নিলা আবারও গরম হবে? কথাটা বলো আমাকে, যে জিজ্ঞেস করছিলা। গরমই হবে ভাইয়া, গরমই ঠান্ডা হবে হবে। তাইলে ঠান্ডা করার বুদ্ধি পাইতেছি না, তার মানে এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া না। যা করছি সেটা ফিরিয়ে নিলেও মানে এটা হইলো প্রত্যাবর্তী প্রক্রিয়া হইলো মানে খুব ভালো। দুই ধরনের বন্ধু থাকে আমাদের, একটা টাইপের বন্ধু বা বান্ধবী থাকে যারা আসলে যদি একটু কানমলা দাও, একটু খোঁচা দাও, একটু ঝামেলা করো, তুমি আবার মাপ টাপ চাইলে সাইডে দেবে। আবার এমন এমন বন্ধু বান্ধবী থাকে যারা একবারে মোটামুটি ধরো একটু কিছু কইছ একবারে খেইবা যাবে, 7 দিন তোমার সাথে কথা বলবে না, 14 দিন তোমার মুখ দেখবে না, তোমার ব্লক করে ফেসবুকে রেখে দেবে, তুমুল কাণ্ড ঘটাইবে। এরকম বান্ধবী আছে না, বন্ধু আছে না আমাদের সবার? দুইটা টাইপেরই। কি বলো তোমরা? আছে ভাইয়া। তাইলে এই যে সেকেন্ড টাইপের যে বান্ধবী, তারে ধরো একটা খুচা দিছ, কিন্তু এখন একটু মাপ টাপ চাইলে সে ক্ষমা করে দিতেছে না তোমারে, তাইলে ওইটা অপ্রত্যাগামী বান্ধবী। ঠিক আছে? আর প্রত্যাগামী বান্ধবী মানে হইলো সে একটা খুচা দিছ, আবার একটা চকলেট খাওয়াই দিলে তোমার মাপ টাপ করে দেবে তাড়াতাড়ি, পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে, পরিস্থিতি ভয়ানক হবে না আর কি। তো এই হইলো প্রত্যাবর্তী প্রক্রিয়ার অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বেসিক উদাহরণ। আমরা খুব সুন্দর কিছু এক্সাম্পল দেখতে পারি আরো, তোমাদের দেখাই আমি। হ্যাঁ বলতে থাকো অব্র ভাই। আমি এই যে ফর্মটা ফিল আপ করো, তোমরা ঠিক মতো যদি ফিল আপ না করো তাহলে তোমরা ঠিক ফ্রি ক্লাস করতে পারবে না, গ্রুপ থেকে রিমুভ মেরে দেওয়া হবে। আচ্ছা ভাই আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ অব্র। আচ্ছা, আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা খুব ভালো একটা উদাহরণ এই যে আমরা গুগলে দেখতে পাচ্ছি। চায়ের মধ্যে এই যে ধোঁয়া উঠতেছে, মানে চায়ের কাপটা আস্তে আস্তে কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে না কি হইতেছে? এই ধোঁয়া উড়ে যাচ্ছে মানে কি কি হচ্ছে? ঠান্ডা। গরম। ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা স্পন্টেনিয়াস, তাই না? আমার কি কিছু করা লাগতেছে? আমি যে কি কিছু করতেছি? চায়ের কাপড়ে কি মাইট ধর করতেছি বা কিছু ঘষা টসাও দিছি? বলো তো। না ভাইয়া। কিছু করতেছি না, চায়ের কাপ রাইখে দিছি শান্তভাবে, চায়ের ভিতরে যে তাপ শক্তি আছিল অটোমেটিকলি দুনিয়াতে ডিজলভ হয়ে যাচ্ছে, দুনিয়ায় মুক্ত হয়ে যাচ্ছে জিনিসটা। আমি চাইতেছি যে গরম চা খাবো, কিন্তু কিন্তু চা ঠান্ডা হয়ে যায় একা একাই। এখন আমি যদি তোমারে বলি এটা কেমন ধরনের প্রক্রিয়া, এটা আসলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কারণ পুরো সিস্টেম তুমি তুমি এই জিনিসটা যখন কুল হয়ে যাবে, কুল মানে ঠান্ডা, তখন অটোমেটিকলি এটার মধ্যে কি তাপ শক্তি ফিরে আসবে আমি না দিলে? অ্যান্সার হলো না। মানে এই চার কাপটা একা একা ঠান্ডা হচ্ছে, খেয়াল করো, ঠান্ডা হওয়ার ঘটনাটা একাই হচ্ছে, কিন্তু গরম করতে গেলে তোমার তোমার আম্মুরে আব্বুরে অথবা যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্ত্রীকে অথবা তোমার হাজবেন্ডকে বলতে হবে যে গরম করে নিয়ে আসো, তারপর তোমাদের চাটা গরম হবে। অথবা কাজের বাসায় বাসায় যদি কোনো আন্টি থাকে তারে বলতে হবে গরম করে দেন, তারপরে এটা গরম হবে। কিন্তু ঠান্ডা করার জন্য কি কইতে হয়েছে কোনো আন্টিরে, আন্টি এটা ঠান্ডা করে দেন? একাই কিন্তু ঠান্ডা হয়। তো একা একাই যে সমস্ত ঘটনা ঘটে দুনিয়াতে, বেশিরভাগ ক্ষেত্রে ওগুলা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। মানে দুনিয়াতে এই জিনিস, এখানে পদার্থবিজ্ঞান থেকে জীবনে অনেক কিছু শেখার মতো আছে। মনে রাখো তোমার জীবনে দুর্ঘটনাগুলো এমনি এমনি ঘটবো প্রায়, কিন্তু ভালো ঘটনা মানে তুমি ধরো বইতে চান্স পেতে চাও, মেডিকেলে চান্স পেতে চাও, তুমি বিল গেটস এর মতো বড় লোক হইতে চাও, বা তুমি অনেক বড় অ্যাক্টর হইতে চাও, তুমি অনেক বড় আর্টিস্ট হইতে চাও, তুমি মেসি হইতে চাও, নেইমার হইতে চাও, তুমি সচিন টেন্ডুলকার হইতে চাও, সাকিব আল হাসান হইতে চাও, এই কাজগুলা এমনি এমনি হইব না। দুনিয়াতে এই কাজগুলা অপ্রত্যাবর্তীর মতো হয়, মানে এমনি এমনি হয় না। এমনি এমনি যেগুলা হয় ওগুলো হলো ক্ষতি হয়। কেমনে তোমার আরো ভালো উদাহরণ দিই। তোমার বাসায় যদি দেখো, তুমি যে টেবিলে পড়াশোনা করো ওই টেবিলের ধুলাটা এমনি এমনি পড়ে নাকি তুমি ফালাও? যদি রাইখা দাও টেবিলে কিচ্ছু না করলা, ধুলাটা কি এমনি এমনি পড়বে না?
কেউ বলতে পারতেছো না? জি ভাইয়া জি। জি ভাই। পোলাটা এমনি এমনি পড়বে, কিন্তু পরিষ্কার করতে গেলে তোমার কষ্ট করা লাগবে, একা একা পরিষ্কার হয়ে যায় না। তুমি একটা বাসায় কিছুদিন থাকতা, ওইখান থেকে বেরোয় আসলে ওইখানে মাকড়সার বাসা দেখবা, হ্যান হবে ত্যান হবে, গন্ধ হয়ে যাবে, তারপরে পোকামাকড় আসবে, ওই পুরো জিনিসটা নষ্ট হবে স্পন্টিনিউয়াসলি একা একাই। কিন্তু গুছিয়ে থাকার কথা যদি বলো, একা একা গুছাবে না। মহাবিশ্বের কথা যদি বলো, মহাবিশ্বের সব জায়গায় সব কিছুর মধ্যে দারুণ রকমের মানে ছড়িয়ে ছিটিয়ে থাকার ঘটনা ঘটতেছে, কিন্তু একা একা কোনো কিছু গুছিয়ে থাকতেছে না। কারণ মহাজগতে যা কিছু আছে সবকিছু নিজে থেকে নষ্ট হওয়ার প্রবণতাটা বেশি আছে, এটা সহজে হওয়া যায়। তুমি নষ্ট হইতে পারো অনেক রকম উপায়। তুমি এখন অনেক ধরনের নেশা খেয়ে, তারপরে অনেক ধরনের অনেক কিছু করে নিজের জীবনকে নষ্ট করার জন্য তোমার কাছে অনেক অপশন আছে, কিন্তু সর্বোচ্চ লেভেলের সুন্দর জীবন তুমি চাচ্ছ, সেটার অপশন খুব কম দেখবা। দেখবা সেটার জন্য তোমার অনেক ডিসিপ্লিন লাগতেছে, অনেক কিছু করতে হচ্ছে, অনেক অনেক ধরনের কন্ট্রোল লাগতেছে যে আমি গুছাইয়া থাকবো সেটার জন্য। এখন রিভার্সিবল ইরিভার্সিবল প্রক্রিয়া তাপগতীয় সিস্টেমের মধ্যে কেমনে জেনারেট করা যায় সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। এখানে আমি আসলে এখানে বলবো না, আমি দেখাই তোমাদের। দেখো, খুব ভালো করে খেয়াল করো, এটা একটা তাপগতীয় সিস্টেম আঁকতেছি। বারবার আমরা এই সিস্টেমই আঁকবো তাপগতিবিদ্যার সমস্ত সূত্র বোঝার জন্য। খেয়াল করে দেখো কি করতেছি, এখানে একটা পিস্টন আঁকবো। এই এখন একটু মনোযোগ বাড়া লাগবে তোমাদের, কারণ এই জিনিসটা যা পড়াবো এটা বই থেকে বুঝতে পারবা না, আমার ব্যক্তিগত গ্যারান্টি। খুব ভালো করে দেখো জিনিসটা কি করতেছি। যদি মাথা নামে বসে থেকে থাকো তাহলে গাড়টা একটু ভালো করে উঁচা করো, ফোকাস থাকার চেষ্টা করো। ভিতরে কিছু গ্যাস আছে, উপরে একটা পিস্টন আছে, পিস্টনটা মুভেবল পিস্টন। পিস্টনটাকে আমি আস্তে করে একটু সরিয়ে ফেললাম, পিস্টনটা মুভ করবে তাহলে উপরের দিকে, পিস্টনটা মুভ করে এখানে আইসা পড়ছে মনে করো, তাহলে কি হয়েছে, এই পরিমাণ আয়তনটা একটু করে বাড়ছে, পুরো গ্যাস এদিকে ছড়িয়ে পড়ছে, আয়তন বাড়ছে। তারপরে আবার আরেক একটু করে যদি আমি আবার একটু উৎসাহটা দিই উপরের দিকে, তাহলে আবার একটু আয়তন বাড়বে। একটু একটু করে এরকম যদি আমি করি, এটা করার জন্য একটা ভালো উপায় হইতে পারে, আমি এটার উপরে, এই পুরো পিস্টনের উপরে কিছু পাথর রেখে দেই বড় বড়। আমি করলাম কি, এখান থেকে একটা একটা করে ছোট ছোট পাথর কমাই দিচ্ছি, সরাই দিচ্ছি। একটু কিছু পাথর কমাই দিলে কি হবে, এটা একটু উপরে উঠবে, আবার আরেকটু কিছু পাথর কমাই দিলে আরেকটু উপরে উঠবে। তো আমার এই জায়গায় মনে করো পাথর আছিল, নিচে আছিল 30টা পাথর, এখন মনে করো আছে 25টা পাথর। আরো কিছু পাথর কমাই দিলাম, এখন মনে করো আছে মাত্র 20টা পাথর। তো পাথর কমাচ্ছি, পিস্টন হালকা হচ্ছে, আর গ্যাস ছড়িয়ে যেতে পারতেছে, চাপ কমতেছে আস্তে আস্তে করে। এভাবে যদি আমি গ্যাসকে প্রসারিত করতে দেই, তাইলে আমরা মোটামুটি এরকম একটা কাজ করলাম। এরপর আমি যে কি করতে চাই, দেখো কি করতেছি, এই কাজটা এবার উল্টা করব। এবার আমি 20টা পাথর ছিল, একটু একটু করে 5টা পাথর অ্যাড করব, তাইলে আবার এই আয়তনটা চুপসে যাবে, ব্যালেন্স হয়ে থাকবে, দুই পাশে ভেতরের চাপ বাইরের চাপ সমান হয়ে যাবে। পাথর দিয়ে চাপ দিতেছি, চাপা দিছি, আবার একটু একটু করে 5টা দিলাম, আবার এখানে ফিরে আসলো। এই পুরো কাজটাকে আমি হুট করে করছি না আস্তে আস্তে করছি, কেউ একজন বলো তো, দুটি বা অন্য কেউ কথা। আস্তে আস্তে করছেন। আস্তে আস্তে করতেছি। আচ্ছা, এইবার এই একই কাজ একটু ভিন্ন স্টাইলে করি, দেখো ভিন্ন স্টাইলে করলে কি হবে। দেখো এই একই কাজ যদি আমি ভিন্ন স্টাইলে করি, তাইলে এইখান থেকে ধরো শুরুতে এইটার ভিতরে ছিল 30টা পাথর উপরে রাখছিলাম, এইবার আমি করলাম কি, একবারে ছাইড়া দিলাম অনেকগুলা পাথর, অর্থাৎ 10টা পাথর সরাসরি 10টা পাথরও এখান থেকে তুলে নিছি, এখন আছে মাত্র 20টা পাথর। কি হবে, পিস্টনটা হুট করে ধাক্কা দিয়ে এখানে যায় উঠে বসে থাকবে, এরপর আয়তনটা বিশাল একটা আয়তনের চেঞ্জ আসবে। তারপরে আমি যদি
আবারও হুট করে অনেকগুলা 10টা পাথর আবার দেই, তাহলে এখানে আবার ফিরে আসবে ঠিকই, কিন্তু ঠিক এই জায়গাটায় ফিরে আসবে না। অর্থাৎ হয়তো এটা এখানে থেকে যাবে, না হয় এখানে চলে আসবে, কিছু একটা ঝামেলা হবে। ঝামেলা কেন হইতেছে? কারণ আমি পরিবর্তনটা হঠাৎ করেছি। হঠাৎ এই ধরনের পরিবর্তন করলে তুমি সিস্টেমকে সুযোগ দিতেছ না ব্যালেন্স করার জন্য সবকিছু। এই ধরনের পরিবর্তনটা আসলে পুরো সিস্টেমের মধ্যে এমন হুট করে চেঞ্জ যদি করো, তাহলে যা আগে ছিল সে অবস্থায় সিস্টেমটাকে ফিরে পাবা না। মানে অনেক সময় দেখো না, আমরা বলি যে মাথা ঠিক ছিল না, তারা তো তাড়াহুড়া করতে যায়, উল্টাপাল্টা করে ফেলছি। তো অনেকটা এরকম কথাই এখানে ঘটতেছে। গ্যাসের মধ্যে হুট করে তুমি পরিবর্তন ঘটাইলে সেটা আগের অবস্থায় আর ফিরে পাবা না। আগের যে চাপ দিয়ে এটা ব্যালেন্স হইতো, হয়তো আরো বেশি চাপ লাগবে, গ্যাস গ্যাস আর একটু বেশি নিচে চলে আসবে এই পিস্টনটা, তারপরে হয়তো চাপ ঠিক হবে, 30টা পাথর নিতে পারবে সে। তো গ্যাসের একটু টাইম দিয়ে যদি আস্তে আস্তে করতাম, তাহলে জিনিসটা এরকম হইতো, না হলে এরকম হইতো। একটু উদাহরণ যদি তোমার বুঝাই, এটা এটা জাস্ট একটা কার্ভ। আমি যদি তোমাদের এইখান থেকে একটু দেখো, এই চাপটা থেকে আমি হুট করে নামাই দিছি এই চাপে, তাইলে কি হইতো জানো? তাইলে হইতো কি, এটা ইরিভার্সিবল ওয়ার্ক ডান হয়ে যেত। চাপ এইখানে ছিল, হুট করে এখানে নামিয়ে আনছো, তার মানে আয়তনের এইটুকু চেঞ্জ আসলে ধরা পড়তো। আয়তনের চেঞ্জ হইতো ফাইনাল থেকে ইনিশিয়ালটা, মানে শেষ আয়তন মাইনাস আদি আয়তন ইনটু চাপ যতখানি তোমার এখানে চেঞ্জ, চাপ যতখানি এখানে আছে সেটা অ্যাক্টিভ হইতো। ব্যাপারটা আরেকটু ডিটেইলে বুঝাচ্ছি, খেয়াল করো। আমি চাপ এইখান থেকে এইখানে নিয়ে আসছি, কিন্তু আয়তনটা চেঞ্জ হয়েছে কোন সময়টা খেয়াল করো। আয়তনটা চেঞ্জ হয়েছে আমার এইটুকু চাপেই, অর্থাৎ পি অ্যাটমসফিয়ারিক প্রেসার যা ছিল ছাইরা দেওয়াতে চাপটা হুট করে এদিকে অনেক পাথর ছিল, সব ছাইরা দিছি, সব সব ভর উঠিয়ে ফেলছি, সব মুছে দিছি, সাথে সাথে এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে চলে আসছে। আর অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকলে এই জিনিসটা এইদিকে চলে আসতে, উপরের দিকে যে চাপটা কাজ করবে সেটা হলো বায়ুমণ্ডলের চাপ শুধু আছে, উপরে তো কোনো পাথর নাই, কোনো ভর নাই, শুধু বায়ুমণ্ডলের চাপ আছে। তো এটা কি হবে, সরাসরি এই জায়গায় থেকে এই চাপে আসলে চলে আসবে। কিন্তু যদি আমি আস্তে আস্তে কইরা চাপ সরাইতাম, মানে চাপ কমাইতাম উপরের, তাইলে হয়তো কি প্রথমে P1 থেকে চাপটা এখানে ডাউন স্টেয়ার্ড আসতো, ওই চাপে কিছু কাজ হইতো, তারপর আরেকটু কাজ হইতো, তারপর আরেকটু হইতো, আরেকটু হইতো। এটাকে আমি এখন একটা সুন্দর স্ক্রিনে, ব্ল্যাক স্ক্রিনে আঁকবো, আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো, তাইলে আসলে তোমরা খুব মৌলিকভাবে বুঝতে পারবা রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেসে কাজ কিভাবে হয়। আমি ধরো পি চাপ ছিল, অনেকগুলা পাথর ছিল, 100টা পাথর ছিল মনে করো, ওইখান থেকে সব ছেড়ে দিছি, সব পাথর ছেড়ে দিলে খালি বাতাস আছে, এয়ার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। এখন দেখো হুট করে ছেড়ে দেওয়াতে কি হবে, আয়তন যা ছিল সামথিং, আয়তন মনে করো ছিল VI, আয়তনটা এই চাপে চলে আসবে। এই চাপে থাকা অবস্থায় চাপটা যেহেতু কম, তাই আস্তে আস্তে কি হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে, বা হুট করে আয়তন বেড়ে যাবে, এই জায়গায় চলে আসবে। কিন্তু আস্তে আস্তে চাপ কমাইলে, একটা একটা করে পাথর সরাইলে কি হইতো দেখো, আমি যদি 100 থেকে আস্তে করে একটু নামিয়ে কমাই দিতাম, 100 থেকে যদি আমি নামতাম মনে করো 80-তে, তাইলে হইতো কি, এখন আদি আয়তন ছিল এইটা, এরপর এখন চাপ আছে কত, 80-তে আছে চাপ, তাই 80-তে হয়তো আয়তনটা একটুখানি প্রসারিত হইতে পারতো, চাপ কমাই দিছো, আয়তন একটুখানি বাড়ছে, এটা হয়তো মনে করো এটা 1, এটা 2 হয়ে যেত এখন। তাইলে আমার কতখানি কাজ হইতো এখানে একটু চিন্তা করে দেখো, এইরকম একটা কাজের পরিমাণ আমরা পাইতাম, মানে এইটুকু আসলে আয়তনে চেঞ্জ হয়েছে। আবার দেখো আর একটু নিচে আসি, আরো চাপ কমাইলাম, এতে হবে কি, এই পর্যন্ত ঠিকই থাকবে আয়তন, তারপরে আয়তন একটুখানি চেঞ্জ হয়ে এখানে চলে আসবে, এইভাবে 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 নাইমা হয়তো এই জায়গাটায় যায়, সরি এত নিচে নামার তো দরকার নেই, কি আঁকলাম এটা, এতখানি নিচে নামবে তার, এই বরাবর একটা থামাই দিলেই হয়, মোটামুটি এই তো এরকম চিন্তা করো। তো এখন দেখো
কাজ বের করে কেমনে তোমরা জানো? পি ভার্সেস ভি ভার্সেস পি বা পি ভার্সেস ভি গ্রাফের মধ্যে কতখানি কাজ সম্পাদিত হইলো সেটা বের করে কেমনে জানো? ক্ষেত্রফল বের করলে হয় এটার। কনস্ট্যান্ট প্রেসারে পি ইন্টু ডেল্টা ভি আসলে কাজের সূত্র। এটা আমরা শিখবো ভালো মতো, বাট আপাতত জাস্ট একটু তোমাদের বলতেছি। এটা প্রুফ করব, আমরা প্রমাণ করব আজকে ক্লাসে বা নেক্সট ক্লাসে। বাট আমি তোমাদের বলতে চাচ্ছি যে এইটুকু এরিয়া আমরা কাজের হিসেবে পাচ্ছি। এটা যদি হুট করে ছাইড়ে দেই কাজ হচ্ছে এতটুকু, কিন্তু আস্তে আস্তে ছাড়লে কাজ হইতেছিল কতটুকু দেখো, এতখানি। এইটাই হলো রহস্য। তুমি যদি আস্তে 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 টাইম দাও সিস্টেমকে, তাইলে তুমি আসলে প্রত্যাবর্তী প্রক্রিয়া রিভার্সেবল জিনিস পাবা। আর যদি তুমি হুট করে তাড়াহুড়া করে কাজটা করো, তাইলে তুমি ইরিভার্সেবল হয়ে যাবে সিস্টেমটা। অর্থাৎ এতখানি কাজ, এই যে এইটুকু কাজ আর পাইতাছো না, খেয়াল করে দেখো, আমি আলাদা রং করে দিচ্ছি। এইটুকু কাজ যাবে হারায়া, তুমি আর তাইলে সিস্টেমটাকে রিভার্সেবল করতে পারবা না, আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবা না। সোজা কথা, আস্তে আস্তে চেঞ্জ করলে পিস্টনটা একটু করে উপরে উঠতো, আবার তুমি একটু একটু করে চাপ দিয়ে পিস্টনটাকে নিজের জায়গায় ফিরিয়ে আনলে মোটামুটি ভাবে শক্তির কোনো ওয়েস্টেজ পাইতা না, তুমি শক্তি পুরোটাই পাইতা। কিন্তু এখন এই জায়গাটায় এতখানি শক্তি নষ্ট হয়ে যাবে হুট করে ছেড়ে দেওয়াতে, তুমি এই জিনিসটাকে পুরোটা আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবা না। তো ডানের যে সিস্টেম, একই জিনিস, একই কাজ করতেছি। একটা পিস্টনকে কিছু পাথর দিয়ে ভার দিয়ে রাখছি, সেটাকে ছেড়ে দিচ্ছি, ওইখানে চলে যাচ্ছে, আবার ভার ফেরত আনতেছি, পিস্টনটা ফিরে আসতেছে। এই একই কাজ করতেছি দুইটা জায়গায়, কিন্তু কাজের ধরনটা ভিন্ন। এখানে আস্তে আস্তে করতেছিলাম, আর এখানে হুট করে করছি। হুট করে করাতে যে কাজটা হবে সেটা আসলে প্রত্যাবর্তন করবে না। মানে দুনিয়ায় হুটহাট যে কাজ করো সেটা সৃজনশীল কাজ না। সৃজনশীল কাজ যেটা না, সেটা হলো ডিস্ট্রাকটিভ কাজ। এটা একা একাই হয়, সহজেই হয়। আর তুমি কন্ট্রোল করে আস্তে আস্তে যদি করো, সেটা আসলে কনস্ট্রাকটিভ কাজ, সৃজনশীল কাজ। এই কাজ করলে তুমি আসলে পুরো সিস্টেমটাকে আবার নিজের মতো করে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবা। তাইলে প্রত্যাবর্তী একই ধরনের কাজ, একই কাজ করলাম দুইটা ভিন্ন স্টাইলে করাতে, একটা হয়ে গেল প্রত্যাবর্তী কাজ, এটা হলো অপ্রত্যাবর্তী কাজ। বুঝছি না সবাই? সবাই একটু কমেন্টে লেখো যারা বুঝছো ইয়েস, যারা বুঝো নাই নো লেখো। আর অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দিও তোমরা যারা ক্লাস করতেছো। যারা বুঝো নাই নো লেখো। আর মনে করো না যে বাসায় পড়বো বা আমার বাসার টিচার পড়াই দেবে, এই জিনিসটা তোমার বাসার টিচার এটা পড়াবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, বই পড়ে তুমি এটা বুঝবা না। আমি তো তোমার আগেই বলছি। আর তোমরা আগে যারা তাপগতিবিদ্যা চ্যাপ্টার পড়েছো, তারাও এটা, এই জিনিসটা আমি যেটা ব্যাখ্যা করলাম, এটা তুমি জানো কিনা আমার মনে হয় সন্দেহ আছে। তোমরা যারা আগে তাপগতিবিদ্যা চ্যাপ্টার পড়ে শেষ করেছো, তারা একজন রেসপন্স করো তো, তোমরা কি এই জিনিসটা জানতা? এই যে যেটা দেখাইলাম মাত্র, যারা তাপগতিবিদ্যা আগে পড়েছো তাদের জিজ্ঞেস। প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তাপগতীয় সিস্টেমে কেমনে জেনারেট করতে হয়, সেই গ্রাফ সহ ব্যাখ্যাটা তোমাদের করলাম। এটা তোমরা নরমালি এই যে ফাতেমা বলছে জানতাম না, তো এটা আমিও জানতাম না। স্লাইডে একটু যাবেন। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটা, এই তো ওকে। আমরা আর একটুখানি পড়বো, বেশি পড়বো না, সামনের দিকে আমি এই যে ব্যাখ্যাটা করলাম না, চাপ আর আয়তনের পরিবর্তন গুণ করলে কাজ হয়, এটা একটু প্রমাণ করব। আর কিছু করব না আজকে, আর বেশি কিছু পড়বো না, খুব সিম্পল জিনিসপত্র। দেখো জাস্ট একটা অঙ্ক লিখবো, এটার সমাধানের মাধ্যমে আমরা এই সূত্রটা আয়ত্ত করব। আমি ধরো আইসোবারিক সিস্টেম নিছি। আইসোবারিক মানে কি একটু আগে শিখছো, প্রেসার বা চাপ কনস্ট্যান্ট থাকবে, তার মানে আইসোবারিক সিস্টেমে পি কনস্ট্যান্ট থাকবে। ধরো আমি পিট নিলাম, চাপ নিলাম 10 প্যাসকেল, এইদিকে 10 প্যাসকেল চাপে এই পিস্টনটা এইদিকে চলে আসছে। এতে কতখানি আয়তন বাড়ছে তোমাকে কিছুই বলে নাই, তোমাকে জাস্ট বলছে আগে
এইটুকুর দৈর্ঘ্য ছিল 10 মিটার, এখন এইটুকুর দৈর্ঘ্য হয়ে গেছে 15 মিটার। আর এই পুরো জিনিসটার টপ ভিউ বলা আছে, টপ ভিউতে বলা রয়েছে এটা 4 মিটার ব্যাসের একটা সিলিন্ডার। এটা থেকেই তোমার আসলে কাজ বের করতে হবে, এই যে আয়তনটা বাড়লো তাতে কতখানি কাজ সম্পাদিত হইলো। এই জিনিসটা করার জন্য আমি প্রথমত কি করব দেখো, সলিউশন লিখবো, সমাধান লিখবো, তারপর চাপ পি লিখবো, 10 ATM দেওয়া আছে দিয়ে। মনে রাখবা পদার্থবিজ্ঞানের কোনো অঙ্ক করতে গেলে সবসময় যত্নের সাথে ধরবা, দেওয়া আছে লিখবা, তারপর দাগ দিবা, যা যা ডাটা আছে সেগুলাকে সুন্দর করে লিখবা। তারপরে এই যে L1 উচ্চতা দেওয়া আছে, H1 প্রত্যেকটাকে একটা নোটেশন দিয়ে লিখবা, তাইলে তোমার সবকিছুকে চিনতে সুবিধা হবে। এই কথাটা ভুলে যাবা না। তুমি যদি অযত্নের সাথে এমনি 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 কিছু একটা করা শুরু করো তাহলে বেশি সময় লাগবে, বেশি সময় নষ্ট হবে। আরো অযত্নের সাথে যে কাজই করবা সেটা বেশি সময় নষ্ট করবে তোমার জীবনেও। সেটা শুধু পদার্থবিজ্ঞানের অঙ্ক করার ক্ষেত্রেই শুধু খাটবে তা না, কথাটা একদম নোট করে রাখো। অযত্নের সাথে যত কাজই করবা তত কাজই তোমার কাজ আরো বাড়াবে, কমাবে না। সলিউশনে আসি, দেখো সলিউশনের মধ্যে আমার আয়তনের পরিবর্তনটা লাগবে। এখানে কতখানি আয়তন বাড়ছে, আয়তনের পরিবর্তন যদি চাই তাহলে আয়তন আদি এখনকার আয়তন মাইনাস আগের আয়তন করতে হবে। এখনকার আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ, তাইলে এখনকার আয়তন হলো পাই আর স্কয়ার H1, আর আগের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার H2। আর বের করতে পারি আমরা D/2 করে, 4/2, 2 হবে আর, তাইলে আমরা পাই 2 স্কয়ার। H1 মানে হইলো 15, H2 মানে হইলো ভুল করে ফেলেছি তো, এটা 2 এটা 1 ওকে, লেখার সময় খেয়াল করে নে, 2 এরটা 2 তে দিবা, 1 এরটা 1 এ দিবা। এই তো আমি আয়তনের পরিবর্তন এত মিটার কিউব হবে বের করে ফেলছি। এখন কাজ বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করব সেটা সিম্পলি পি ইন্টু ডেল্টা ভি। চাপ আছে 10 প্যাসকেল, আয়তনের পরিবর্তন হয়েছে এইটুকু। কেউ ক্যালকুলেটরটা চেপে অ্যান্সারটা তাড়াতাড়ি বলে দাও। পাই ইন্টু 2 স্কয়ার, 15 মাইনাস 10, এত জুল হবে কাজ, সম্পাদিত কাজের পরিমাণ। কোন প্রক্রিয়ায় এই কাজ হইতেছে? আইসোবারিক, বাংলায় বলে সমচাপীয়। 628.32। থ্যাংক ইউ কথা, 628.32 কাজ পাইছে। এখন প্রশ্ন হইল কাজের সূত্র পি ইজ ইকুয়াল টু ডেল্টা এ কেমনে আসে, সেটা ডেল্টা ভি কেমনে আসে সেটা একটু প্রুভ করি। দেখো চাপ মানে হলো F/A, আর আয়তনকে লেখা যায়, আয়তন একটা জিনিসের আয়তন আমরা কেমনে লিখতে পারি, যে কোনো কিছুর আয়তনই একটা শর্টকাটে লেখা যায় ক্ষেত্রফল ইনটু কতখানি এই যে আয়তন বাড়ছে বা কমছে সেটাকে আমরা যদি এক্স বলি উচ্চতাটাকে, তাহলে আয়তনকে লেখা যায় এ ইনটু এক্স। এইবার এ কাইটে দাও, এফ ইনটু এক্স। এফ হইলো বল আর এক্স হইলো যে বলে এইটুকু সরণ হইছে, এটাকেই তো কাজ বলে, তাই না? বল এবং বলের দিকে সরণের উপাংশ, বলের ক্রিয়াকালে যতটুকু পাওয়া যায় উপাংশ সেইটুকুকে বল দ্বারা গুণ করলে কাজ পাওয়া যায়। কাজের সংজ্ঞা এটা। ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। এস কস থেটা মানে হলো বলের দিকে সরণের উপাংশটুকুর গুণফল। আর নোট লিখতে হয় কি, আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার হয়তো আমি পুরোটাই পড়াই দিয়েছি, ইউটিউবে মাই স্টাডি ফ্রেন্ডে তোমরা পেয়ে যাবা। ওইখানে বলা আছে যে কাজের সংজ্ঞা এটাও না, আরো একটা জিনিস মনে রাখতে হবে, ইন টাইম মানে এই সরণ ততটুকুই নিবা যতটুকু সময় এই বলটা অ্যাক্টিভ ছিল। আরেকটা নোট আছে, এই কাজের সূত্রটা ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র। অনেকগুলো কথা বললাম, বল বলের দিকে সরণের উপাংশই কাজ গুণ করে দিলে, কিন্তু এটা আসলে কাজ না। কাজ বের করতে গেলে আরেকটু খেয়াল রাখতে হবে, বল এবং বলের ক্রিয়াকালে যতটুকু সরণ হয়েছে ওইটুকু সরণ গুণ করছে না বেশি করে হালাইছে সেটা দেখতে হবে। অনেক সময় ধাক্কা দিলে এটা মানুষে অনেক দূর যাইতে যায় ছিটকা পড়ে। তুমি ধাক্কা দেওয়ার সময় যতটুকু
সময় তোমার সাথে তার কানেকশন ছিল, বলটা প্রয়োগ করছো, ততটুকুতে যত স্মরণ হয়েছে এটা হবে কাজ। তুমি ওই যে মিঠুন চক্রবর্তী ডায়লগ শুনছো না, তোমারে মানে কি যেন একটা ডায়লগ আছে, কেউ একটু বলো তো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, তুমি মারলা, এখানে মারার পরে যতটুকু সময় তার গায়ে হাত ছিল ততটুকু সময় স্মরণ এনে নিয়ে গুণ করতে হবে। লাশ শ্মশানে যাক্কা পড়ুক গিয়া, তখন তো তুমি তার শ্মশানে নিয়ে যায় ফালাই দিয়ে আসো নাই, হাতে করে নিয়ে গেলে কাজে ওইটা ধরতা। অর্থাৎ কাজ বের করতে গেলে স্মরণ তোমার ওই শ্মশান পর্যন্ত হবে না, তুমি যতখানি তার হাতে বা গালে বা শরীরে টাচ করে রাখছিলা মার্ক দেওয়ার সময়, ততটুকু সময়ে স্মরণটুকু হিসাব করতে হবে, সেটা দ্বারা তোমার কাজ বের হবে। তোমার কাজ এখান থেকে শ্মশান পর্যন্ত স্মরণ দিয়ে বের করলে কাজ বের হবে না, ভুল ওটা। আর এই সূত্রটা এফএস কস থিটা এটা ধ্রুব বলে শুধু খাটে, এই কারণেই আমরা এই সূত্রটাকে খাটাতে পারবো অনলি সমচাপীয় প্রক্রিয়ায়, মানে চাপটা ধ্রুবক আছে, চাপ ধ্রুবক আছে মানে চাপের ভিতরে বলটা ধ্রুবক আছে। এটা হলো ধ্রুব বলের সূত্র। পি কনস্ট্যান্ট হলে এই কথাটা খাটবে, এই সূত্রটা W = P ডেল্টা V, এই সূত্র খাটবে না অন্য কোনো সিস্টেমে, আইসো বারিক হইতে হবে সিস্টেমটা। তোমাদের ক্লাসে এতটুকুই ছিল বাচ্চারা, তোমরা যারা যারা বুঝতে পারো নাই তারা একটু কমেন্টে লেখো নো, যারা বুঝতে পারছো